প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি তোমরা সবাই তোমাদের নিজ নিজ বাড়িতে সুস্থ আছো, এই কামনা করছি। এরপর আমাদের পদার্থবিজ্ঞান ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বেশ কিছু বিষয় পড়ব। আমরা পর্যায়ক্রমে যাব। অলরেডি কিছু বিষয় এখানে উত্থাপন করেছি, যেমন সুর কাকে বলে। সুর কাকে বলে? আমরা অনেক সময় প্রশংসা করি যে অমুকের গলার সুরটা খুব সুন্দর, খুব ভালো। অনেক সময় প্রশংসা করি যে অমুকের গলার স্বরটা অনেক ভালো। আসলে সুর, স্বর এই দুটার মধ্যে আমরা কিভাবে পার্থক্যটা করব? তো দেখো, একটা নির্দিষ্ট কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা বলবো সুর। একটা নির্দিষ্ট কম্পাঙ্ক হতে হবে, যেমন কোনো সুর শলাকা থেকে নিঃসৃত শব্দ। আমরা যদি একটা সুর শলাকাকে এরকম আঘাত করি তাহলে সে কম্পিত হবে। তাহলে সে এখানে কম্পিত হবে। এক একটা সুর শলাকার কম্পাঙ্ক কিন্তু এক একটা নির্দিষ্ট। এক একটা সুর শলাকার কম্পাঙ্ক এক একটা নির্দিষ্ট। যেমন এটা হতে পারে যে এই সুর শলাকার কম্পাঙ্কটা হচ্ছে 512 হার্টজ। তাহলে এটাকে যদি আমরা আঘাত করি, এটা প্রতি সেকেন্ডে 512 বার কম্পিত হবে। এটার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক। এখান থেকে শব্দটা যেটা আসবে সেটাকে আমরা বলবো সুর। তো এরপর আসি আমরা স্বর কাকে বলে। দেখো, একাধিক, এখানে ছিল একটি নির্দিষ্ট কম্পাঙ্ক আর এখানে একাধিক কম্পাঙ্ক। একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা বলবো স্বর। তো এই যে আমরা যে কথা বলি, আমরা সবসময় কিন্তু একই কম্পাঙ্ক বজায় রাখতে পারি না। আমাদের আবেগ অনুভূতির কারণে কখনো আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়। তাহলে আমরা এই যে স্বর বলতে বুঝছি যে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ হইলেই তখন সেটাকে আমরা বলবো স্বর। যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি যে কোনো বাদ্যযন্ত্র থেকে নিঃসৃত শব্দ। তো বাদ্যযন্ত্র আসলে আমরা অনেকগুলোর সাথে পরিচয় আছে। যেমন তুমি একটা গিটার বাজাইতে পারো, গিটার, কিংবা একটা আমরা হারমোনিয়াম বাজাই। এই যে হারমোনিয়াম আমরা বাজাই, তাহলে হারমোনিয়ামের মধ্যে কিন্তু অনেকগুলা কি বা চাবি আছে। সেই এক একটাতে চাপ দিলে কিন্তু এক এক ধরনের ফ্রিকোয়েন্সি বের হয়। তো বিশেষ করে আমি হারমোনিয়ামের এখানে উদাহরণটা নিয়ে আসছি যে হারমোনিয়ামের মধ্যে প্রথমে যে কম্পাঙ্কটা সেটা হলো 256 হার্টজ, তারপর 288 হার্টজ, 320 হার্টজ। তাহলে আমরা যে এক একটা কিবোর্ড বাজিয়ে আমরা গান গাচ্ছি, আমাদের গলার আর এক একটা কম্পাঙ্ক, এক এক কিবোর্ডের এক এক কম্পাঙ্ক। কেউ হয়তো গিটার বাজাচ্ছে, কেউ তবলা বাজাচ্ছে। তাহলে সার্বিকভাবে আমরা যে একটা সঙ্গীতানুষ্ঠানে আমরা দেখি, এখানে কিন্তু অনেকগুলা কম্পাঙ্কের শব্দের সমন্বয় হিসাবে আমরা শব্দটা শুনি। তো এই যে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, তখন সেটাকে আমরা কি বলবো? স্বর। তাহলে দেখো, সুর আর স্বরের মধ্যে যদি আমাদের পার্থক্য করতে চাই, পার্থক্যটা কি? কখনো কখনো এগুলো অনুধাবনও আসে যে সুর ও স্বরের মধ্যে দুইটি পার্থক্য লিখো। এগুলো তো জ্ঞানমূলকে দেয় যে সুর কাকে বলে, স্বর কাকে বলে, এরকম তো প্রশ্ন আছেই। তাহলে আমরা এখানে যদি খেয়াল করি, দেখব যে স্বরের মধ্যে কিন্তু অনেকগুলা সুর বিদ্যমান আছে। কারণ এই যে 256 হার্টজ কম্পাঙ্ক, এটা একটা নির্দিষ্ট কম্পাঙ্ক, এটা একটা সুর। এই যে 288 কম্পাঙ্ক, তাহলে এটা একটা নির্দিষ্ট কম্পাঙ্ক, এটাও একটা সুর। এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা সুর, আর সবগুলা সুর মিলে হচ্ছে একটা স্বর। তাহলে আমরা কি বলতে পারতেছি যে স্বরের মধ্যে অনেকগুলো সুর বিদ্যমান থাকে। আর উল্টাভাবে যদি গেলে বলি যে অনেকগুলা সুর মিলে একটা স্বর গঠিত হয়। এছাড়া দুইটার তো আমাদের ডেফিনেশন সংজ্ঞাগুলো আছে, সেটা আমরা দিতে পারি। এই তো এখন দেখো যে এর পরবর্তী পড়াতে যদি আমরা আসি যে স্বরগ্রাম কাকে। আসলে স্বরগ্রাম হচ্ছে এরকম কতগুলো নির্দিষ্ট কম্পাঙ্কের সমন্বয়ে যে শব্দটা, সেটি হচ্ছে স্বরগ্রাম। যে কতগুলো আমরা বাদ্যযন্ত্রের মাধ্যমে, যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে কতগুলা কি কম্পাঙ্ককে আমরা নির্দিষ্ট কম্পাঙ্কে সজ্জিত করে শব্দ করতে পারি। যেমন দেখো, গিটার যে আমরা বাজাই, তাহলে গিটার ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম একাধিক তার আছে। তাহলে একাধিক তারের মধ্যে এক এক ধরনের কিন্তু ফ্রিকোয়েন্সি তৈরি করা যায়। তাহলে একাধিক ফ্রিকোয়েন্সি, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট কতগুলো শব্দকে যদি আমরা সাজাই, সাজানোর ফলে যদি গেলে সেটা আমাদের শুনতে ভালো লাগে, তাহলে সেটাই কিন্তু একটা স্বরগ্রাম হয়ে গেল। এটা একটা স্বরগ্রাম। তাহলে আমরা বলতেছি স্বরগ্রাম হচ্ছে কতগুলো নির্দিষ্ট কি কম্পাঙ্কের সাজানো সুর, কতগুলো নির্দিষ্ট কম্পাঙ্কের সাজানো সুরকে আমরা বলতেছি স্বরগ্রাম। ওকে, আমরা আরও কিছু বিষয়ে আমরা এখন আসছি।
যেমন এখানে এই পরের সাথে মিল করে আমরা বলবো, যেমন এইখানে আছে যে মূল সুর কাকে বলে। মূল সুর কাকে বলে? স্বরের মধ্যে যে একাধিক কম্পাঙ্ক বিদ্যমান থাকে, এই স্বরের মধ্যে একাধিক কম্পাঙ্ক বিদ্যমান আছে, তার মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্কের শব্দটাকে আমরা বলবো মূল সুর। তাহলে বলো, এই যে এই স্বরের মধ্যে অনেকগুলো কম্পাঙ্ক আছে, এর মধ্যে মূল সুর কোনটা বলবো? এগুলোর মধ্যে আমরা লক্ষ্য করলে দেখব সর্বনিম্ন কম্পাঙ্ক হচ্ছে 256। তাহলে এই 256ই হচ্ছে আমাদের কিন্তু মূল সুর। এরপরে আসো উপসুর কাকে বলে। তাহলে উপসুর কাকে বলে? উপসুর হচ্ছে স্বরের মধ্যে বিদ্যমান যে কম্পাঙ্কগুলো আছে তার মধ্যে কি মূল সুর ব্যতীত বাদ বাকি যা আছে সবগুলাকে বলা হয় উপসুর। অর্থাৎ আমরা বলতে চাই যে এই যে এইখানে আমাদের আরও 7টা কম্পাঙ্ক আছে, এই সবগুলাই হচ্ছে আমাদের কি উপসুর। কি বললাম? তাহলে স্বরের মধ্যে অনেকগুলা কম্পাঙ্ক আছে, এর মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্ক বিশিষ্ট শব্দটাই হচ্ছে মূল সুর, আর সর্বনিম্ন ব্যতীত বাদ বাকি যে কম্পাঙ্কগুলো আছে সেগুলাই হচ্ছে কি আমাদের উপসুর। এবার আরেকটা পরে আসি আমরা, সেটার নাম হচ্ছে সম্মেল। বাংলায় বলা হয় সম্মেল, এটা ইংরেজিতে উচ্চারণ করলে হারমোনিক কথাটা আসে। হারমোনিক কাকে বলে? যদি কোনো উপসুরের কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক হয়, সরল সংখ্যা দিয়ে গুণ হয়, যেমন 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ এরকম হলে তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? হারমোনিক। এখন লক্ষ্য করো, একটু আগে যে আমরা উদাহরণটা দিয়েছি যে কোনো বাদ্যযন্ত্র হইতে এই কম্পাঙ্কের শব্দগুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে মূল সুর ব্যতীত এগুলো সবগুলাই উপসুর। কিন্তু এই উপসুরগুলোর মধ্যে যার কম্পাঙ্ক এই মূল সুরের কি হবে? সরল গুণিতক হবে, 2 গুণ, 3 গুণ এরকম হবে। তা আমরা লক্ষ্য করি 256 দ্বিগুণ কত? 512। তাহলে এই যে 512 এই কম্পাঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারবো এটা একটা কি সম্মেল বা হারমোনিক। কি মূল সুরের সরল গুণিতক, তাহলে 256 দ্বিগুণ হচ্ছে 512। এরকম ভাবে যে আমরা 3 গুণ নেই, তাহলে 3 গুণ করলে কত হবে? 768। এরকম যদি কম্পাঙ্ক থাকতো তাহলে সেটাকেও আমরা কি বলতে পারতাম? সম্মেল বা হারমোনিক আমরা বলতে পারতাম। এখন পরীক্ষায় একটা প্রশ্ন করতে পারে যে সকল সম্মেলই উপসুর কিন্তু সকল উপসুর সম্মেল নয়, ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন যদি আমাদের করে, প্রশ্নটা লিখে দিচ্ছি যে সকল সম্মেলই উপসুর কিন্তু সকল উপসুর সম্মেল নয়, সম্মেল নয়, ব্যাখ্যা করো। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি, প্রথমত দিব কি দুটি আমরা সংজ্ঞা দিয়ে দিব যে উপসুর কাকে বলে, একটু আগে যেটা বললাম সম্মেলের সংজ্ঞা দিয়ে দিব, তারপরে একটা উদাহরণ আনতে পারি। তো উদাহরণ থেকে আমরা বলবো যে এতে দেখা যায় যে এইখানে বাদ্যযন্ত্র থেকে এইখানে যে কম্পাঙ্কগুলো বেরিয়ে যাচ্ছে তার মধ্যে উপসুর হচ্ছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি উপসুর। কিন্তু 7টি উপসুরকেই তো আমরা সম্মেল বা হারমোনিক বলতে পারছি না। এখানে উপসুর 7টি হলেও সম্মেল হচ্ছে কি 1টি, সেটা হচ্ছে কত? 512। কারণ এই সম্মেল হতে গেলে মূল সুরের কি হতে হবে? সরল গুণিতক হতে হবে। তাহলে মূল সুরের সরল গুণিতক মাত্র একটা আছে, তাহলে এটা কিন্তু আমাদের সম্মেল। এটা সম্মেলও, আবার এটা কিন্তু উপসুরও। কিন্তু উপসুর সবগুলা 288 এটা উপসুর কিন্তু সম্মেল না। 320 হার্টজ এটা উপসুর কিন্তু সম্মেল না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে সকল সম্মেলগুলো আছে সেগুলো অবশ্যই উপসুর, কিন্তু সবগুলো উপসুর সম্মেল না। তাহলে আমরা আনসারটা করব, প্রথমে দুইটা সংজ্ঞা দিব, একটা উদাহরণ দিব, তারপরে এটার আলোকে ব্যাখ্যা দিব যে দেখা যাচ্ছে যে এইখানে আমাদের একাধিক উপসুর আছে কিন্তু একাধিক সম্মেল নাই, একটি মাত্র সম্মেল আছে। তো সাধারণত দেখা যায় যে মূল সুরের দ্বিগুণ হলে তাকে দ্বিতীয় সম্মেল বলে, যদি 3 গুণ হয় তাহলে তৃতীয় সম্মেল বলে, 4 গুণ হলে চতুর্থ সম্মেল বলে। এরকমভাবে আমরা বিষয়টা জেনে রাখব। আচ্ছা, তাহলে এখন দেখো আরও কিছু বিষয়ে আমরা আসি, যেমন অষ্টক কাকে বলে।
এটাও একটা পড়া আমরা এখানে দেখব। অষ্টক কাকে বলে? অষ্টক, দেখো মূল সুরের দ্বিগুণ বা যদি কোনো শব্দ আরেকটা শব্দের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তাহলে সেই দ্বিগুণ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দটিকে আমরা বলবো কি প্রথমটার অষ্টক। তাহলে এইখানে লক্ষ্য করো যে 256 আর 512, তাহলে এইখানে কিন্তু 256-এর তুলনায় দ্বিগুণ আছে 512, তাহলে এটাকে কিন্তু আমরা অষ্টকও বলতে পারব। তাহলে আমরা সংজ্ঞাটা আমরা যদি আবারও স্মরণ করি বলবো, যদি কোনো সুরের কম্পাঙ্ক অন্য কোনো সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয় তাহলে এটা হতেছে অষ্টক। তাহলে এখন মনে প্রশ্ন আসতে পারে যে সম্মেল আর অষ্টকের মধ্যে তাহলে পার্থক্যটা কি? সম্মেল আর অষ্টকের মধ্যে পার্থক্যটা কি? তো দেখো এখানে অষ্টক শুধুমাত্র একটা কম্পাঙ্ক হবে, যে একটার দ্বিগুণ হবে, কিন্তু সম্মেল কিন্তু একটার দ্বিগুণ হতে পারে, 3 গুণ হতে পারে, 4 গুণ হতে পারে, অর্থাৎ সম্মেল অনেকগুলা হতে পারে, কিন্তু তোমার অষ্টক কিন্তু একটা হবে। তাহলে যদি কোনো শব্দের কম্পাঙ্ক অন্য কোনো শব্দের কম্পাঙ্কের দ্বিগুণ হয় সেটাকে আমরা কি বলতে পারতেছি? সেটাকে আমরা বলতেছি যে অষ্টক। এখন আসো ত্রয়ী কাকে বলে, এরকম একটা পড়া। এগুলো আমাদের জ্ঞানমূলকের দরকার। তারপরে এমসিকিউ নির্ধারণে, যেমন এমসিকিউ কেমন দিতে পারে, পরীক্ষায় বললো যে কোনো বাদ্যযন্ত্র হইতে নিশ্চিত শব্দের কম্পাঙ্ক হলে এই উপরের তত্ত্ব হইতে 12-13 নং প্রশ্নের উত্তর দাও। বলতে পারে যে এখানে অষ্টক কোনটি, এখানে সম্মেল কোনটি, এখানে উপসুর কয়টি, এখানে মূল সুর কোনটি, এরকমভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। কাজে এগুলো আমাদের নলেজে থাকতে হবে। তো যাই হোক, এখন ত্রয়ী কাকে বলে? ত্রয়ী হচ্ছে যদি 3টি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ এমন হয় যাদের কম্পাঙ্কের অনুপাত হবে, যাদের কম্পাঙ্কের অনুপাত হবে কম্পাঙ্কের অনুপাত হবে 4:5:6, কি এমন তিনটি কম্পাঙ্ক বা তিনটি শব্দ যাদের কম্পাঙ্ক হচ্ছে যাদের কম্পাঙ্কের অনুপাত হচ্ছে 4:5:6, এরকম কম্পাঙ্ক বিশিষ্ট যদি 3টা শব্দ থাকে তাহলে এগুলা আমাদের পরপর যদি গেলে আমাদের আসে শব্দগুলো আমাদের শুনতে ভালো লাগে, এরকম শব্দকে আমরা বলবো যে ত্রয়ী। এরপরে আসো যে পড়াটার নাম হচ্ছে স্বর সংগতি। এক্ষেত্রে 4টি শব্দ, হ্যাঁ 4টি শব্দ যাদের কম্পাঙ্কের অনুপাত হবে 4:5:6:8, তাহলে তাদেরকে আমরা কি বলতে পারবো? স্বর সংগতি। তাদেরকে আমরা বলতে পারবো স্বর সংগতি। এখন এইখানে লক্ষ্য করার মতো বিষয় যে যারা আমাদের সঙ্গীত নিয়ে প্র্যাকটিস করে তাদের হারমোনিয়াম নিয়ে কাজ করতে হয়। এই যে 256 হার্টজ থেকে শুরু করে আমরা বললাম একটা বাদ্যযন্ত্রের কথা বললাম। এই ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এটা হচ্ছে সা, এটা কিন্তু রে, হ্যাঁ এটা হচ্ছে গা, এটা মা, এটা পা, এটা ধা, এটা নি, এটা সা। তো এখন লক্ষ্য করি যে এই যে সা, ঘা আর একটা হচ্ছে পা, এই 3টার অনুপাত 256, তারপরে 320। এইখানে যদি লক্ষ্য করো 256 হার্টজ, তারপরে হচ্ছে 320 হার্টজ, তারপরে হচ্ছে 384 হার্টজ। তাহলে এই যে এই তিনটাকে তুমি যদি 4 দিয়ে ভাগ করো, এখানে অনুপাত করো, তাহলে কিন্তু এই তিনটার অনুপাত দাঁড়াবে তোমার 4:5:6। তাহলে দেখা যাচ্ছে যে এরকম 3টা যদি আমরা শব্দ সৃষ্টি করি তাহলে এটা হবো ত্রয়ী।
আর এখানে 4:5:6:8। তাহলে দেখা যাচ্ছে আগের তিনটা নেওয়া লাগছে যে সা ঘা পা সঙ্গে কিন্তু শেষের আবার সা। তাহলে এখানে আমাদের ওইটার সাথে কিন্তু শেষের যদি 512 যুক্ত করি তাহলে সেটা কিন্তু একটা সরসঙ্গতি হতে পারে। তাহলে 256 = 320 = 384, হ্যাঁ, যদি দেখি আমরা 512। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু এটা আমাদের একটা হয়ে যাবে কি ত্রয়ী। তো সাধারণত এরকম পরপর 3টি শব্দ কিংবা পরপর 4টি শব্দ আমরা পরপর যদি করি তাহলে সেই শব্দগুলা সার্বিকভাবে আমাদের শুনতে ভালো লাগে। আর সেগুলাকে আমরা মূলত বলি স্বরগ্রাম। আমরা স্বরগ্রামের সংজ্ঞা একটু আগে পড়েছি, সেখানে যদি বলি যে স্বরগ্রাম বলতে আমরা বলছি যে যদি পরপর কতগুলা নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দকে সাজানো হয় তাহলে সেটাই হচ্ছে কি একটা স্বরগ্রাম। তো যাই হোক, আমরা এই বিষয়গুলো আলোচনায় আসলাম। এখন দেখো আমরা টানা তারের মধ্যে চলে আসি। টানা তারের পর টানা তার। টানা তারে আর তরঙ্গের বেগ এবং কম্পাঙ্ক আমরা দেখব। দেখো এইখানে আমরা টানা তার বলতে কাকে বুঝব? আমাদের বাসায় অনেক সময় কাপড় চোপড় শুকানোর জন্য দুইটা খুঁটির মধ্যে আমরা কিন্তু জিআই তার আমরা টান টান করে বেঁধে রাখি। এখন এই জিআই তারটাকে দৈর্ঘ্যের সাথে সমকোণে টেনে ছেড়ে দেই তাহলে দেখা যায় এরকমভাবে তরঙ্গ যায়, কম্পন হয়। তাহলে এটাই মূলত হচ্ছে টানা তারের কম্পন এবং বেগ আমরা বের করবো। এখানে যে বেগে যাবো এটা টানা তারের বেগ, আর যে কম্পাঙ্কে কম্পিত হবে সেটা হচ্ছে টানা তারের কম্পাঙ্ক। এছাড়া যদি গেলে দেখো যে গিটারের মধ্যেও কিন্তু তারগুলো টান টান করে বেঁধে দেওয়া থাকে। এক তারার মধ্যে যদি চিন্তা করো তাহলেও কিন্তু সেখানে তারগুলাকে টান টান করে বেঁধে রাখা থাকে। তা আমরা সাধারণত কি আঙ্গুল দ্বারা বা কোনো বস্তু দ্বারা আমরা গিটারে কি করি, একটু করে ওর সাথে দৈর্ঘ্যের সাথে সমকোণে টেনে ছেড়ে দেই, তাহলে তরঙ্গ কিন্তু যেতে থাকে। এই যে টানা তারের ভিতর দিয়ে তরঙ্গগুলো যায়, এই তরঙ্গের বেগ পাওয়া যায় v = √T/m। এটা প্রতিপাদন এখানে দেখাচ্ছি না, সময়ের একটা স্বল্পতার বিষয় আছে এখানে। তো আমি এখানে বি দিয়ে তো বেগ বুঝতেই পারছো। টি দিয়ে কি বোঝায়? টি দিয়ে বোঝাবো এখানে তারের টান। এই তারকে টান টান করে বেঁধে রাখা। আমরা গিটারে মাঝে মধ্যে কিন্তু দেখি যে টাইট দিতে মানে টান বাড়াতে, আবার কখনো কমাইতে। তো টানের উপর কিন্তু বেগ নির্ভর করে। আবার বেগ চেঞ্জ হয়ে গেলে ওইখানে কিন্তু ফ্রিকোয়েন্সির একটা চেঞ্জ আসবে, এটা আমরা দেখব। এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা বোঝাচ্ছে তারের একক দৈর্ঘ্যের বর। তারের একক দৈর্ঘ্যের বর। একক দৈর্ঘ্য বলতে কি বুঝি? 1 মিটার দৈর্ঘ্য। 1 মিটার দৈর্ঘ্যের মধ্যে কতটুকু বর আছে তার উপর কিন্তু বেগ নির্ভরশীল। আমরা এটাও জানি যে মোটা তার আর চিকন তারের মধ্যে কিন্তু ফ্রিকোয়েন্সি সমান হয় না, বেগ এক হয় না। এই তো যাই হোক, এখান থেকে আমরা আসি। এখান থেকে আমরা বি = কি জানি? f(λ) সমান √T/m, বা f = আমরা কি পাচ্ছি? 1/λ √T/m। f = 1/λ T/m। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে কোনো তারের কম্পাঙ্ক কিন্তু টানের উপর নির্ভর করে, তারের একক দৈর্ঘ্যের বরের উপর নির্ভর করে। টান যদি বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি বেশি হবে। আমরা জানি একটা সমীকরণে এক পাশে রাশি উপরে আরেক পাশে উপরে থাকলে সেটা কিন্তু সমানুপাত। তাহলে টান যত বেশি হবে, একটা তারকে আমরা গিটার যখন টাইট দিব তাহলে তখন কিন্তু ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। বর একক দৈর্ঘ্যের বর, তাহলে তার যত চিকন হবে 1 মিটার দৈর্ঘ্যের বর তত কম হবে, ফ্রিকোয়েন্সি তত কিন্তু বাড়বে। এখানে গিটার তারগুলো সাধারণত কি আমাদের থাকে চিকন থাকে, এক তারা তারগুলো কিন্তু চিকন থাকে। চিকন হলে 1 মিটার দৈর্ঘ্যের বর কম হয়, ফ্রিকোয়েন্সি বাড়ে। ফ্রিকোয়েন্সি বাড়লে কিন্তু শব্দের তীব্রতা বাড়ে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা আলোপ করব এখানে হচ্ছে যে মূল সুর। একটু আগে সংজ্ঞাটা আলোচনা করছি যে মূল সুরের ক্ষেত্রে L = হচ্ছে λ/2। এটা কোথা থেকে পাইলাম, কিভাবে পাইলাম? মূল সুর তো একটু আগে আমরা পড়ছি যে মূল সুর হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা বলবো মূল সুর, সর্বনিম্ন কম্পাঙ্ক। কিন্তু এখানে আমরা পড়াটা পড়তেছি কার ক্ষেত্রে? টানা তারে। হ্যাঁ, টানা তারের ক্ষেত্রে।
তাহলে আমাদের টানা তারের মধ্যে সর্বনিম্ন কম্পাঙ্ক কত হতে পারে? দেখো এখানে আমি কয়েকটা চিত্র যদি আমরা আঁকি, এরকম হতে পারে, এরকম হতে পারে। তো দেখো আমরা কিন্তু অনেক সময় যে আমাদের বাসায় যে টানা তারগুলো আছে সেগুলো টেনে ছেড়ে দিলে যে কাঁপতে দেখি, তো তার যে ডিলাডালা থাকে, টান কম থাকে, তাহলে কিন্তু টোটালের মধ্যে কাঁপতে পারে। আরেকটু টান বাড়াইলে তাহলে দেখা যাবে যে এরকমভাবে কম্পন হতে পারে। আরও টান বাড়াইলে দেখা যাবে যে আরও বেশি কম্পন হয়। তোমরা নিজেরা নিশ্চয়ই বাসায় এরকম লক্ষ্য করছো কিংবা আজকে কিন্তু খেয়াল করতে পারো। তাহলে দেখো তো এইখানে কম্পন হচ্ছে এক জায়গায়, আর এইখানে কম্পন হচ্ছে কিন্তু দুই জায়গায়, হ্যাঁ, আর এইখানে কিন্তু তিন জায়গায় কম্পন হচ্ছে। তাহলে বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু ভিন্ন ধরনের কম্পন হচ্ছে। তাহলে এর মধ্যে সর্বনিম্ন কম্পন কোনটা? নিশ্চয়ই এটা একটা কম্পন সর্বনিম্ন, মানে টোটাল তারের মধ্যে একটা যায়, একের চাইতে তার কম হতে পারবে না। আবার আমাদের স্থির তরঙ্গ যে পড়েছি সেইখানে জানি যে স্থির তরঙ্গের এই বিন্দুগুলা কিন্তু নিষ্পন্দ বিন্দু, এটা হলো নিষ্পন্দ বিন্দু, এটা নিষ্পন্দ বিন্দু, আর মাঝখানে এটা হলো সুস্পন্দ বিন্দু। তো পরপর দুটি নিষ্পন্দ বিন্দুর দূরত্ব কিন্তু λ/2, জানি আমরা λ/2, কারণ এই টোটালটুকু এটা হচ্ছে তোমার ল্যামডা। তাহলে এই টোটালটুকু ল্যামডা হইলে পরপর দুই নিষ্পন্দ এটা কিন্তু আমাদের হবে λ/2। তাহলে এখানে দুইটি নিষ্পন্দ, তো নিষ্পন্দের দূরত্ব ল্যামডা। এটা কি একটা তারই কম্পিত হচ্ছে, তাহলে টোটাল তারের দৈর্ঘ্য সমান হচ্ছে λ/2। তো তাই আমরা এখানে লিখছি যে সর্বনিম্ন কম্পাঙ্কের ক্ষেত্রে তথা মূল সুরের ক্ষেত্রে L = হচ্ছে λ/2। তাহলে আর গুণন যদি আমরা করি, λ = দাঁড়াচ্ছে 12। তাহলে সুতরাং ফাইনালি এই সমীকরণটা আমাদের পাবো F = 1/12 √T/m। তাহলে এইখানে √T/m আমরা পাচ্ছি। তো এই F এর সাথে যদি আমরা L এর চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে তারের দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক কিন্তু কি, তারের দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, টানের সাথে বর্গমূলের সমানুপাতিক, একক দৈর্ঘ্যের পরে ব্যস্তানুপাতিক। তো এইখান থেকে টানা তারের কিন্তু আমরা আর কম্পনের বা আর তরঙ্গের আর কম্পনের সূত্র পাই। তাহলে আর কম্পনের সূত্র পাচ্ছি কয়টা আমরা এখানে, তাহলে টানা তারের আর কম্পনের সূত্র যদি আমরা দেখি তিনটা, যে এই সমীকরণটা দিকে তাকাই, যে F সমানুপাতিক হচ্ছে একটু একটা ধ্রুব তুলে দিলে সমানের জায়গায় সমানুপাতিক 1/L √T/m। তাহলে টানা তারের কম্পাঙ্ক তার দৈর্ঘ্যের ব্যস্তানুপাত, তারের টানের বর্গমূলের সমানুপাত, একক দৈর্ঘ্যের বর্গমূলের ব্যস্তানুপাত। এই হচ্ছে টানা তারের সূত্র। তো এই ধরনের গাণিতিক কেমনে আমরা দেখতে পারি, ধরো এই ধরনের গাণিতিক যদি আমরা প্রশ্ন দেখি, প্রশ্নটা এরকম করা হলো যে 0.56 মিটার দৈর্ঘ্যের টানা তারের ভর ধরো যে 10 গ্রাম বা 100 গ্রাম, এরকম ভর হচ্ছে 100 গ্রাম। এখন তারটিকে যদি আমরা টান করে বেঁধে রাখি, তারটিকে টান করে তারটিকে 50 নিউটন বলে টানা আছে, তারটিতে সৃষ্ট তরঙ্গের বেগ ও কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করব? তাহলে এত দৈর্ঘ্যের একটি তার আমাদের কিন্তু টান করে বেঁধে আছে। তাহলে আমরা এখানে সাজাবো, কি কি দেওয়া আছে এগুলো সাজাবো। দেখো এত দৈর্ঘ্যের ভর কিন্তু 100 গ্রাম,
কিন্তু আমাদের যে সূত্র মধ্যে আমরা জানি লিখব, আমরা জানি f ইকুয়াল টু 1/12 রুট ওভার টি বাই এম। এইখানে এল এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে। এখানে যখন আমরা সাজাব, এখানে তারের দৈর্ঘ্য এল ইকুয়াল টু 0.56 মিটার। এখন টি এর মানও দেওয়া আছে 50 নিউটন। তবে এম দ্বারা বোঝায় একক দৈর্ঘ্যের ভর। একক দৈর্ঘ্য মানে কি? 1 মিটার দৈর্ঘ্যের ভর। কিন্তু এই তারটা তো 1 মিটার দৈর্ঘ্য না। তাহলে এত মিটারের ভর যদি এত হয়, তাহলে 1 মিটারের ভর কি হবে? তাহলে এটাতে ভাগ করতে হবে। তারের একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর এম ইকুয়াল টু 100 গ্রাম ভাগ হচ্ছে 0.56। তাহলে এটা আবার কেজি বানাতে হবে। তাহলে কেজি বানালে আমরা কি পাবো? 0.1 কেজি বাই 0.56। তাহলে এখানে একটা রেজাল্ট আসবে এত কেজি। তারপরে তোমার এইখানে টান, টি ইকুয়াল টু কিন্তু আছে 50 নিউটন। এখানে বসিয়ে দাও, তাহলে বসায় দিলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসবে। আর যদি ব্যাগ চাই, তাহলে ব্যাগ, এবং আমরা একটু আগে কিন্তু কম্পাঙ্কর আগে কিন্তু আমরা ব্যাগ পেয়ে গেছি। ব্যাগ বি সমান কিন্তু রুট ওভার টি বাই এম। তাহলে টি এর মান আমাদের রেডি আছে, আর এম এর মান রেডি আছে, বসাই দিলে আমাদের কিন্তু ব্যাগ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা আশা করি আর একটু প্র্যাকটিস করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আসো, যদি আরও কিছু বিষয় আমরা আসি, যেমন কিছু ছোট ছোট গাণিতিক সমস্যা আছে, সেগুলোতে আমরা যদি যাই। যেমন প্রশ্ন করা হলো যে 500 হার্টজ কম্পাঙ্কের কোন তরঙ্গে, প্রশ্নটা লিখো, 500 হার্টজ কম্পাঙ্কের কোন তরঙ্গের মনে করো যে কোনো দুইটি স্থান, তরঙ্গের উপরে দুইটা স্থান 0.12 মিটার দূরত্বে অবস্থিত দুটি কণার দশা পার্থক্য হচ্ছে 60 ডিগ্রি। এখন প্রশ্ন করলো যে তোমার তরঙ্গটির বেগ ও কম্পাঙ্ক নির্ণয় করো। বেগ ও কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে এখানে আমরা সাজাবো। দেখো, একটা তরঙ্গ যখন চলে, আমরা কিন্তু এরকম জানি যে এইখানে আর এইখানের কিন্তু দশা পার্থক্য পাই, এটুকু হইলে 2 পাই, এরকমভাবে তরঙ্গ আরও চলতে পারে। তো ল্যামডা পরিমাণ আগে দূরে, এর জন্য দশা পার্থক্য কিন্তু 2 পাই। আমরা যেটা অগ্রগামী তরঙ্গের পড়া যেদিন পড়েছি সেখানে আমরা জানি। তো এইখানে সূত্রটা আমরা কি লিখব? হ্যাঁ, আমরা জানি হিসেবে কি লিখব? সেদিন কিন্তু একটা পড়া পড়েছিলাম যে দেখো, এটা আগে অন্য জায়গায় তৈরি করি, যে ল্যামডা দূরত্বের জন্য দশা পার্থক্য কত? দশা পার্থক্য ছিল 2 পাই। তাহলে একক দূরত্বের জন্য দশা পার্থক্য সমান কিন্তু 2 পাই বাই ল্যামডা। তারপরে তোমার এক্স দূরত্বের জন্য দশা পার্থক্য সমান হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। তাহলে এই যে সমীকরণটা যে আমরা লক্ষ্য করি যে দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। এক্স একটা কি? এক্স অক্ষের দিকে দূরত্ব। যেমন ওই দিন আমরা পি একটা বিন্দু নিয়েছিলাম। তাহলে একটা তরঙ্গের এইখানে একটা কণা থাকতে পারে, এখানে একটা কণা ওঠানামা করতে পারে, মাঝখানের দূরত্ব কি? এক্স। তাহলে এক্স হচ্ছে আমাদের দুইটা কণার ব্যবধান, হ্যাঁ, বা এই যে এত দূরত্ব, দুইটা কণার দূরত্ব। তাহলে আমরা জানি, লিখি যে দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা গুণন হচ্ছে পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্য, তাহলে এখানে বসায় দিলেই আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাব।
কারণ এইখানে আমাদের দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে, এত কিন্তু কম্পাঙ্ক দেওয়া আছে, এত দূরত্বে অবস্থিত। এই দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে পথ পার্থক্য। এখানে পথ পার্থক্য, পথ পার্থক্য ল্যামডা সমান সরি এক্স ইকুয়াল টু হচ্ছে 0.12 মিটার। এরকমভাবে আমাদের আছে দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য সমান 60 ডিগ্রি। কিন্তু আমরা জানি যে ডিগ্রিটা কিন্তু এটা আন্তর্জাতিক না, আন্তর্জাতিক হচ্ছে রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি রেডিয়ান বানাইলে π/3 এত হয়ে যাচ্ছে কি রেডিয়ান। তাহলে এইখানে আমাদের সরি কম্পাঙ্ক না, এখানে হবে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় এরকম আসবে, কারণ কম্পাঙ্কটা দেওয়া ছিল। আচ্ছা, তাহলে এখানে যে আমরা বসাই, তাহলে দশা পার্থক্য পাচ্ছি π/3 সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য 0.12। তাহলে এখান থেকে তুমি পাই কেটে দিতে পারো, ল্যামডার মান কিন্তু চলে আসবে। হ্যাঁ, তাহলে ল্যামডার মান কিন্তু এখান থেকে চলে আসবে 6/72.72 এত মিটার। এবং ব্যাগ তো ব্যাপার না, ব্যাগ বি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। তাহলে এফ এর মান আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া আছে 500, ল্যামডার মান 0.72। তাহলে একটা রেজাল্ট আমরা পেয়ে যাব এ ধরনের। এখন দেখো আরও কিছু বিষয় আলোচনা করা যেতে পারে, খুব ছোট্ট ছোট্ট কিছু গাণিতিক সমস্যা। যেমন তোমাদের স্থির তরঙ্গ আলোচনা করা হয়েছে আগের ক্লাসে, এখানে কিছু কথা বলি। তো একটা স্থির তরঙ্গ এরকম, তো স্থির তরঙ্গের পরপর দুটি নিষ্পন্দ বিন্দু কিংবা পরপর দুটি সুস্পন্দ বিন্দু ও নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, এটা হলো নিষ্পন্দ বিন্দু আর এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, এটা নিষ্পন্দ বিন্দু, এটা সুস্পন্দ বিন্দু, এটা নিষ্পন্দ বিন্দু। তাহলে একটি স্থির তরঙ্গের প্রশ্নটা যদি এরকম হয়, একটি স্থির তরঙ্গের পরপর দুটি সুস্পন্দ ও নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, সুস্পন্দ ও নিষ্পন্দ বিন্দুর দূরত্ব, বিন্দুর দূরত্ব। তাহলে কি পরপর দুটি সুস্পন্দ এবং নিষ্পন্দ বিন্দুর দূরত্ব এইটুকু বোঝাচ্ছে। ধরো কথার কথা দেওয়া থাকলো যে 0.25 বা 0.35 মিটার, এত হলে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি এরকম বলবো যে পরপর দুটি সুস্পন্দ এবং নিষ্পন্দ বিন্দুর দূরত্ব আমরা জানি এটুকু লেখা, যে এই ক্ষেত্রে λ/4, কারণ এই টোটালটা হচ্ছে তোমার ল্যামডা, এইটুকুটা হচ্ছে তোমার λ/4, λ/2, আর এইটুকু কিন্তু λ/4। তাহলে λ/4 ইকুয়াল টু হচ্ছে 3.5। তাহলে সুতরাং ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 1.4 মিটার। এইরকম আর কি ছোট করে কিছু করা আছে। তারপরে মনে করো তোমার এখানে আছে যে ধরো বায়ু মাধ্যমে 320 এবং 448 হার্টজ কম্পাঙ্কের দুইটি শব্দ, এরকম একটা গাণিতিক সমস্যা। বায়ু মাধ্যমে 320 হার্টজ ও 480 হার্টজ কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলল 0.5 মিটার। প্রশ্ন করলো মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো, বা বায়ু মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো, শব্দের বেগ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নটা হতে পারে যে প্রথম তরঙ্গটি 50 কম্পনে
150 মিটার দূরত্ব অতিক্রম করবে কি যাচাই কর। এরকম প্রশ্ন করল। দেখো উত্তরে আসি আমরা ক নাম্বারটার। এখানে মাধ্যম কি? বায়ু মাধ্যম। একই মাধ্যমে কিন্তু দুইটি শব্দ। একটা জিনিস খেয়াল করতে হবে, যত শব্দই হোক একই মাধ্যমে সকল শব্দের ব্যাগই কিন্তু একই। একজন মানুষ আস্তে আস্তে কথা বলতেছে, তাহলেও বায়ু মাধ্যমে শব্দের ব্যাগ যায়। একটা মাইকে উচ্চ শব্দ হচ্ছে, তাহলেও তার কিন্তু শব্দের ব্যাগ নাই। হ্যাঁ, বলতে পারো তাহলে ওটা জোরে শোনা যাচ্ছে কিনা, ওটা হলো তীব্রতা। তো তীব্রতা আমরা জানি কম্পাঙ্কের সাথে সাথে বিস্তার, তারপরে তোমার ঘনত্ব, ব্যাগ, এগুলো কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, বিশেষ করে বিস্তার ভিন্ন হইলে তীব্রতা বদলে যায়, যেটা আগের ক্লাসে আলোচনা করেছি। তো এখানে মাধ্যম একটাই, তো একই মাধ্যমে ব্যাগ একই, তাই আমরা এখানে লিখব যে আমরা জানি বি ইকুয়াল টু F1 ল্যামডা 1 সমান F2 ল্যামডা 2। এখন দেখো এইখানে যদি আমরা লক্ষ্য করি দুইটা কম্পাঙ্ক যে আছে এখানে প্রথম শব্দের কম্পাঙ্ক F1 ইকুয়াল টু হচ্ছে 320 হার্টজ, দ্বিতীয় শব্দের কম্পাঙ্ক F2 ইকুয়াল টু হচ্ছে 480 হার্টজ। তাহলে এইখানে F1 কিন্তু ছোট, F2 কিন্তু বড়। তাহলে F1 যদি ছোট হয় তাহলে ল্যামডা 1 কি হতে হবে? বড়, কারণ দুইটার গুণফল কিন্তু একই। তাহলে এইখানে আমরা সুতরাং F1 যেহেতু ছোট, ল্যামডা 1 হবে বড়, তাহলে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইকুয়াল টু লিখব 0.5। এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলছে 0.5। তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা 2 প্লাস 0.5। তাহলে এখানে প্রথমত এটা সমীকরণ 1 দিয়ে রাখো, বা F1 ল্যামডা 1 ইকুয়াল টু F2 ল্যামডা 2, বা F1 এর বদল হচ্ছে 320, এখানে ল্যামডা 1 এর বদল লিখব ল্যামডা 2 প্লাস 0.5 সমান 480 গুণন হচ্ছে ল্যামডা 2 এর মান হচ্ছে তোমার ল্যামডা 2 এটা। তাহলে এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি যে 160 ল্যামডা 2 ইকুয়াল টু কিন্তু 160 ল্যামডা 2 ইকুয়াল টু 160। সুতরাং ল্যামডা 2 সমান হচ্ছে 1 মিটার। তো ল্যামডা 2 যদি 1 মিটার হয়, এইখানে যে আমরা বসিয়ে দিলে ল্যামডা 1 পেয়ে যাব, অসুবিধা নেই। তো আমাদের চাওয়াটা কি এখানে? যে শব্দের ব্যাগ নিন। তাহলে সুতরাং 1 হতে পাই বি ইকুয়াল টু F1 হচ্ছে তোমার 320, ল্যামডা 1 হচ্ছে 1, অর্থাৎ 320 মিটার পার সেকেন্ড। এরকম। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে প্রথম তরঙ্গটি 50 কম্পনে 150 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা। দেখো এক কম্পনের শব্দ কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে যতক্ষণে এখানে একটা কম্পন শেষ হয় ততক্ষণে কিন্তু তরঙ্গ এখানে ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে এক কম্পনে যদি ল্যামডা দূরত্ব অতিক্রম করে, তাহলে দুই কম্পনের 2 ল্যামডা এরকম, তাহলে 50 কম্পনে কি হবে? 50 ল্যামডা দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা বলবো যে n কম্পনে শব্দের অতিক্রান্ত দূরত্ব, n কম্পনে অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল টু n ল্যামডা। তাহলে n এর মান হচ্ছে 50, ল্যামডার মান 1 সমান হচ্ছে 50 মিটার, অর্থাৎ 150 মিটার না, এখানে 150 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না, 50 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। তো এই আজকে আমরা আর বেশি পড়াতে যাব না, আরও কিছু বিষয় ছিল, দেখি ইনশাল্লাহ আগামীতে তোমাদের সাথে আবার যখন দেখা হবে সেই বিষয়গুলো নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, আর বাসায় মূল বইয়ের পড়াগুলা পর্যালোচনা করো। কোনো সমস্যা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সেগুলো আমরা পরবর্তীতে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ।